হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3 আজকের লেকচার নাম্বার 6। আজকে আমরা করব ফরম্যাট 3 এর এক্সারসাইজ 4। 2018 সালে ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে এই অঙ্কটা আসছিল। প্রশ্নটা বলা আছে কি, ফ্রম এ অ্যান্ড ফ্রম বি আর ইন দ্য সেম রিক ক্লাস। এ ইউজ 10% ডেপ্ট অফ 10 লাখ টাকা, অর্থাৎ এ 10% ডেপ্ট 10 লক্ষ টাকা ইউজ করে। তাহলে এ ফার্মটা হচ্ছে লিভারেজ ফার্ম, বাট বি ডাজ নট, কিন্তু বি এটা ইউজ করে না, তার মানে বি ফার্ম হচ্ছে আনলিভারেজ ফার্ম। তাহলে এ ফার্ম লিভারেজ, বি ফার্ম হচ্ছে আনলিভারেজ। এ ফার্মের 10% হারে 10 লাখ টাকা ঋণ আছে। both from earn 20% before interest and tax. Before interest and tax কথাটা মানে হচ্ছে ইবিআইটি। 20% হবে অন দেয়ার টোটাল অ্যাসেট অফ টাকা হচ্ছে 20 লাখ টাকা, অর্থাৎ এই 20 লাখ টাকার 20% যে টাকা হবে এই টাকা হচ্ছে ইবিআইটি টাকা। ট্যাক্স রেট 50%, এই ট্যাক্স রেট মানে হচ্ছে টিসি, এন্ড ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট দ্যাট মিন্স কেই হচ্ছে ফর বথ ফার্ম, উভয় ফার্মের জন্য 15%, অর্থাৎ লিভারেজের জন্য 15, আনলিভারেজের জন্য 15%। তাহলে এইটুকু তথ্যের উপর ভিত্তি করে আমাদের প্রশ্নে 3টা প্রশ্ন করছে। এক বলছে ভ্যালু অফ দ্য ফার্ম আন্ডার এনআই অ্যাপ্রোচ। তাহলে এনআই অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম দ্যাট মিন্স ভি এর মান বের করতে হবে। তাহলে ভি এর মান বের করি আমরা এনআই অ্যাপ্রোচের মাধ্যমে, একটা ছকের মাধ্যমে। ছকের মধ্যে সর্বপ্রথম আমরা কি দেই একটু বলেন তো দেখি। ইবিআইটি। আর ইবিআইটি হবে এই 20 লাখ টাকার 20%। তাহলে 20 লাখ টাকার 20% হয় 4 লাখ টাকা। এই 4 লাখ টাকা কিন্তু বোথ ফার্ম এ এবং বি দুইটি। তাহলে আমরা দাগ কাটছি। টেবিল ফর ক্যালকুলেশন পার্টিকুলার এ এবং বি। ইবিআইটি দিছি 4 লাখ 4 লাখ। ইবিআইটি থেকে আমরা বাদ দেই ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে 10 লাখ টাকার 10% 1 লাখ টাকা। এটা কি এ ফার্মে হবে নাকি বি ফার্মে হবে বলো তো দেখি। এ ফার্মের। তাহলে এ ফার্মে দিছি 1 লাখ টাকা, বি ফার্মে হচ্ছে 0। তাহলে 4 লাখ থেকে 1 লাখ বাদ দিয়ে ইবিটি থাকে 3 লাখ, এখানে হলো 4 লাখ। ইবিটি থেকে আমরা বাদ দিয়ে ট্যাক্স, ট্যাক্সের পার্সেন্টেজ হচ্ছে 50%। তাহলে 3 লাখের 50 1.5 লাখ, 4 লাখের 50 আর 2 লাখ। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদে থাকে ইএটি, ইএটি এখানে পেলাম 1.5 লাখ, এখানে পেলাম 2 লাখ। ইএটির পরে আমরা দেই হচ্ছে কেই, কেই ছিল হচ্ছে 15% উভয় ফার্মের ক্ষেত্রে। তাহলে এখানেও 0.15, এখানে 0.15। তাহলে ইএটি রে কেই দ্বারা যদি ভাগ করি তাহলে পাই এস, এখানে 10 লাখ টাকা আর এখানে হচ্ছে 13,33,333। মানে এস এর পর আমরা কি দেই বি। বি মানে বন্ড বা ডেট বা ডিবেঞ্চার, যেটা আমাদের প্রশ্নে সরাসরি ছিল 10 লাখ। কোন ফার্মের জন্য? এ ফার্মের। তাহলে এ ফার্মের আমরা দিছি হচ্ছে 10 লাখ, বি ফার্ম আনলিভারেজ এর জন্য ঋণ নাই, 0। তাহলে ভি এর সাথে এস প্লাস বি এই দুটো যোগ করা হয় 20 লাখ, আর এখানে যোগ করা হয় 13,33,333। তাহলে রিকোয়ারমেন্ট 1 নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, এবার আমরা চলে যাব আমরা রিকোয়ারমেন্ট 2। প্রশ্নে বলছে ভ্যালু অফ দ্য ফার্ম আন্ডার এনওয়াই অ্যাপ্রোচ। এনওয়াই অ্যাপ্রোচ মানে ফরম্যাট 3 এরটা। তাহলে এনওয়াই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা ভ্যালু বের করি। এনওয়াই অ্যাপ্রোচের মধ্যে ভ্যালু বের করা যায় কি লিভারেজ ফর্মে ভ্যালু বের করতে নাকি আনলিভারেজ ফর্মে ভ্যালু বের করতে হয় বলো তো দেখি। দুইটাই। আগে কোনটা বের করতে হয়? আনলিভারেজ। আনলিভারেজ। তার সূত্র কি? ইবিআইটি 1 minus TC into 1 minus TS divided by K. গুড। তাহলে ইবিআইটি আমরা 20 লাখের 20% 4 লাখ টাকা বের করছি। তাহলে আমরা এখানে লিখছি যেটা বললো ইবিআইটি 1 minus TC 1 minus TS divided by K। তাহলে ইবিআইটি 4 লাখ, টিসি মানে কর্পোরেশন ট্যাক্স ছিল 50%, এজন্য 0.5, টিএস মানে পার্সোনাল ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স আমাদের প্রশ্নে নাই, আর কে উভয় ফার্মের জন্য ছিল 15%, তাহলে 0.15। এটাকে ক্যালকুলেশন করে মান পাইছি 13,33,333। আনলিভারেজ ভ্যালুর ক্ষেত্রে আপনাদের কারো কোনো সমস্যা আছে? না স্যার। এখন আমাদের লিভারেজ ভ্যালু বের করার সূত্র ছিল 3টা। এই অঙ্কের জন্য কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব বলো। এই অঙ্কের ট্যাক্স আছে 50%, একটাই। কত নাম্বার সূত্র? 2 নাম্বার সূত্র। 2 নাম্বারটা। যার সূত্র কি ভিইউ প্লাস ডি ইনটু টিসি। তাহলে আনলিভারেজ ভ্যালু ছিল 13,33,000, ডি মানে ডেপ 50 লাখ টাকা, টিসি হলো 50%, সরি ডেপ ছিল 10 লাখ টাকা আর টিসি ছিল 50%। তাহলে 10 লাখের 50 মানে 5 লাখ, 13 লাখের সাথে এটা যোগ করে 18,33,333। তো
তাহলে ভিএল সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টে ক্লিয়ার। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 3 নাম্বারটা, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আন্ডার বোথ অফ দ্য মডেল। বোথ অফ দ্য মডেল মানে কি? এনআই অ্যাপ্রোচের মাধ্যমে এবং কি এনওয়াই অ্যাপ্রোচের মাধ্যমে কি বের করতে হবে? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এনআই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা দুইটা ফার্মে ভ্যালু বের করছি না? জি স্যার। তাহলে দুইটা ফার্মের কে জিরো বের করব। এনওয়াই অ্যাপ্রোচের মাধ্যমে দুইটা ফার্মের ভ্যালু বের করছি, তার মানে এখানে আমরা কে জিরো বের করব, তার মানে কে জিরো বের করব চারটা। এনআই অ্যাপ্রোচের মাধ্যমে দুইটা, এনওয়াই অ্যাপ্রোচের মাধ্যমে দুইটা। তাহলে এখন আমাকে বলেন এনআই অ্যাপ্রোচের মাধ্যমে কে জিরো বের করার সূত্র কি? EBIT divided by B into 100. গুড। তাহলে ইবিআইটি 4 লাখ টাকা উভয় ফার্মের জন্য, তাহলে 4 লাখ টাকা। আর আমরা প্রথম ফার্মের জন্য আমরা ভ্যালু বের করছিলাম 20 লাখ, তাহলে 4 লাখ ভাগ 20 লাখ ইনটু 100, 4 লাখ ভাগ 13,33,333 ইনটু 100। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার তাহলে এনআই অ্যাপ্রোচ, তাহলে 4 লাখ ভাগ 20 লাখ ইনটু 100 সমান সমান 20% হবে। 4 লাখ ভাগ 13,33,000 ইনটু 30% হবে। আর এনওয়াই অ্যাপ্রোচের ক্ষেত্রে কাজ হচ্ছে আমাদের ভ্যালু এখানে আমরা সেম ভাবে, এনওয়াই অ্যাপ্রোচে কিন্তু কে জোর কোনো সূত্র আমরা শিখাই নাই, যেহেতু এনওয়াই অ্যাপ্রোচের মাধ্যমে কে জোর কোনো সূত্র নাই, তাহলে এনআই অ্যাপ্রোচের যে কে জোর সূত্র ওই সেম সূত্র আমরা অ্যাপ্লাই করব। সূত্র একটু আগে বলা, ইবিআইটি ভি ইনটু 100। ইবিআইটি তো সবার জন্য 4 লাখ। এখন এনআই অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা কিন্তু ভ্যালু বের করছি, আনলিভারেজ এর ভ্যালু বের করছি 13,33,333, আর লিভারেজের জন্য বের করছি 18,33,333। তাহলে একটা একটু মান বের করি, 4 লাখ ডিভাইডেড বাই আনলিভারেজেরটা বের করি, 4 লাখ ডিভাইডেড বাই 13,33,333 ইনটু 100 বের করতে কত পার্সেন্ট হয়? না, এটা ক্যালকুলেশন করলে মান হবে 21.82 অথবা 30%। 30%। ওকে, আর শেষেরটা 4 লাখ রে এই 18,33,333 দ্বারা গুণ 100 দ্বারা গুণ করলে হবে ওই যে 21 দশমিক সামথিং 82%। হ্যাঁ, 21.82%। ওকে, তাহলে 4 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার তাহলে 3 নাম্বারটা কি এর কোনো সূত্র নেই বিধায় এই সূত্রে প্রয়োগ করেছি না? না, 3 নাম্বারটা এনআই অ্যাপ্রোচে কে জুড়ে সূত্র আছে, কিন্তু এনওআই অ্যাপ্রোচের ক্ষেত্রে কে জুড়ে কোনো সূত্র নাই, এজন্য এনআই অ্যাপ্রোচের সূত্র অ্যাপ্লাই করছি। ঠিক আছে জি স্যার। স্যার আমরা যে ওই যে আনলিভারেজে কে সমান K0 ধরি ওই যে 15%টা, ওটা লিভারেজ ফর্মের ক্ষেত্রে তো কে জুড়ে কোনো সূত্র আছে? ওটা তো না স্যার। আনলিভারেজের কথা বলা নাই, এজন্য এটা বাদ দিয়ে তুমি এনআই অ্যাপ্রোচের সূত্র অ্যাপ্লাই করবা। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, মূলত এখানে প্রশ্নটা ভুল ছিল। হ্যাঁ, এটা বলা থাকতো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বোথ ফার্মের উভয় ফার্মের ক্ষেত্রে কে জুড়ে বের করো। উভয় ফার্মে কে জুড়ে মানে তুমি এনআই অ্যাপ্রোচ দিয়ে করবা, তুমি এনওআই অ্যাপ্রোচের ক্ষেত্রে কে জুড়ে বের করতে, এর জন্য একটু অড প্রশ্ন আছে। তো যাই হোক, প্রশ্ন যেটা বলছে আমরা ওই অনুযায়ী সমাধান করে দিচ্ছি। হ্যাঁ, এই যে লিখে দিচ্ছি এনআই অ্যাপ্রোচের ক্ষেত্রে এই আনসার, এনওআই অ্যাপ্রোচের ক্ষেত্রে এই আনসার। তো 4 নাম্বারটা শেষ। 5 নাম্বার কি আমাদের হয়েছিল না হয় নাই? হয় নাই স্যার। হয় নাই। ওকে, আসেন। মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম 17 লক্ষ টাকা ইনক্লুডিং 5 লক্ষ টাকা ডেপ্ট, মানে এই 17 লক্ষ টাকার মধ্যে 5 লাখ টাকা ডেপ্ট আছে। তাহলে এই ফার্মটা কি লিভারেজ ফার্ম না আনলিভারেজ ফার্ম? লিভারেজ ফার্ম। লিভারেজ ফার্ম। দ্য প্রিট্যাক্স রেট অফ ডেপ্ট হচ্ছে 10%, মানে ক্রেডিট পার্সেন্ট দিয়ে আছে আমাদের 10%। দ্য কোম্পানি ইজ ইন 34% ট্যাক্স, তাহলে আমাদের টিসির মান দিয়ে আছে 34%। কোম্পানি এক্সপেক্টেড 3,06,000 টাকা ইবিআইটি এভরি ইয়ার, তাহলে ইবিআইটি এর মান হচ্ছে 3,06,000 টাকা। তাহলে এখানে আমাদের কি কি আছে? ভি এর মান আছে, ডেপ্টের মান আছে, ট্যাক্সের রেট দিয়ে আছে, ক্রেডিট মান দিয়ে আছে, ইবিআইটি দিয়ে আছে। এখন তোমাকে প্রশ্ন করছে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ দ্য ফার্মের ভ্যালু বের করতে বলছে ইফ ইট ওয়ার ফিনান্স ইন্টারনালি উইথ ইকুইটি, মানে বলছে তারা যদি শুধুমাত্র ইকুইটিতে বিনিয়োগ করে। তাহলে ইকুইটিতে বিনিয়োগ করা মানে কি? তার শুধুমাত্র ইকুইটিতে বিনিয়োগ করা, তার মানে তার কোনো ডেপ্ট নাই। আর ডেপ্ট নাই কোন ফার্মের ক্ষেত্রে? লিভারেজ নাকি আনলিভারেজ ফার্মের ক্ষেত্রে? আনলিভারেজ। তাহলে আমাদের ভ্যালুটা বের করতে বলছে কোন ফার্মের, বলো তো দেখি। লিভারেজ ফার্মের ভ্যালু বের করতে বলছে নাকি আনলিভারেজ ফার্মের ভ্যালু বের করতে বলছে? আনলিভারেজ ফার্মের ভ্যালু বের করতে বলছে। গুড। এন্ড আনলিভারেজ ফার্মের ভ্যালুর সূত্র আমরা জানি ইবিআইটি ইনটু 1 মাইনাস টিসি ইনটু 1 মাইনাস টিএস ডিভাইডেড কে, কিন্তু আমাদের প্রশ্নে কে বলতে কোনো কিছুই নাই। ঠিক আছে? জি স্যার। তাহলে আমি ওই সূত্র ফালিয়ে আমি আনলিভারেজ ফার্মের ভ্যালু বের করতে পারবো না। কিন্তু অল্টারনেটিভ ভাবে আমাদের এই 17 লক্ষ টাকা এটা কি লিভারেজ ফার্মের ভ্যালু না আনলিভারেজ ফার্মের ভ্যালু, বলো দেখি।
আনলিভারেজ আনলিভারেজ Sorry, sir, শত leverage. লোকটার মধ্যে 5 লাখ টাকা ডিপ আছে না, তো লিভারেজ ফার্ম। এখন বলো তো লিভারেজ ফার্ম ভ্যালু সূত্র তিনটা, এই অঙ্কের জন্য শুধুমাত্র ট্যাক্স একটাই আছে, কোন সূত্র হবে? 2 দুই নাম্বার সূত্র। নাম্বারটা তাহলে ভি ইউ প্লাস কি ডি ইন্টু টিসি, তাই তো? তাহলে এই সূত্র ফালিয়ে আমাদের যে মানটা হচ্ছে ওই মানটা দিয়ে আছে 17 লাখ টাকা। তাহলে এই ভিএল এর মান 17 লাখ, এই ডি এর মান আছে 5 লাখ, আর টিসির মান আছে 34 মান। তাহলে এই ভি ইউ বের করা পারবা? জি স্যার পারবো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। আর 2 নাম্বার সূত্র বলছে হোয়াট ইজ অ্যামাউন্ট অফ দ্য অ্যানুয়াল আর্নিং অ্যাভেলেবল ফর স্টক হোল্ডার। Available for stockholder, that means EACS, earning available common share by stockholder, একই কথা। তাহলে EACS আমরা যেভাবে বের করছি, এই যে EACS এর সূত্র একটা দিয়ে দিছি, EBIT থেকে আমরা আয় যদি বাদ দেই থাকে EBT, EBT থেকে আমরা ট্যাক্স যদি বাদ দেই তাহলে পাবো EACS। তাহলে সূত্রটা আমি একসাথে লিখছি, কি সূত্র? EBIT মাইনাস ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস টিসি। তাহলে EBIT আমাদের প্রশ্নে দিয়ে আছে 3,06,000, ইন্টারেস্ট হবে এই 5 লাখ টাকার এই যে 10%, 5 লাখ টাকার 10% 50,000 টাকা ইন্টু 1 মাইনাস টিসি, টিসির মান দেওয়া আছে 34%, ক্যালকুলেশন মান হবে 1,68,960 টাকা। ক্লিয়ার 5 নাম্বার? জি স্যার। 6 নাম্বারটা হয়েছে না হয় নাই? হয় নাই স্যার। Okay, there are two company U and L where L is a leverage and U is unleveraged. এটা বলা না বলা একই কথা, কারণ আমরা জানি L মানে leverage, U মানে unleveraged firm. Which has no debt. The firm has a 1.5 লাখ টাকা debt 10%. তাহলে এই 1.5 লক্ষ টাকা ডি এর মান দিয়ে আছে 10%, কোন ফার্মের জন্য? ইউ না এল ফার্ম, বলো তো দেখি। এল। L. Assume that there is no corporate tax and personal tax. এখানে কোনো কর্পোরেট ট্যাক্স নাই, মানে পার্সোনাল ট্যাক্স নাই। কর্পোরেট ট্যাক্স মানে টিসি, টিসিও নাই, পার্সোনাল ট্যাক্স মানে কি টিএস, এই টিএসও নাই। এক্সপেক্টেড ইবিআইটি 5 লাখ টাকা এন্ড কস্ট অফ ইকুইটি, দ্যাট মিন্স কে এর মান দেয়া আছে 20% এবং ইবিআইটি মান দেয়া আছে কত? 5 লাখ টাকা। তাহলে আমাদের প্রশ্নের টোটাল ডিরেকশন আছে 4টা। 1, ইবিআইটি 5 লাখ, কেই 20%, ডেপ্ট 1.5 লাখ, কেডি 10%। এন্ড এর উপর ভিত্তি করে আমাদের প্রশ্নের চাইছে 4টা। প্রথম বলছে ভ্যালু অফ দা ইউ ফার্ম, আনলিভারেজ ফার্ম ভ্যালু বের করতে বলছে। আনলিভারেজ ফার্ম ভ্যালুটা কি মনে আছে তোমাদের? সূত্রটা জি স্যার। বলো। EBIT into 1 minus TC into 1 minus TS divided by KE. তাহলে ইবিআইটি দিয়ে আছে 5 লাখ, টিসি টিএস নাই, দরকার নাই, আর কেই আমাদের 20% দিয়ে আছে। তাহলে 5 লাখ রে 1 মাইনাস টিসি তো নাই, টিসি যদি না থাকে তাহলে কি দিবা? 1 মাইনাস 0, টিএসও নাই, 1 মাইনাস 0 ডিভাইডেড কে এর মান তো অবশ্যই দিয়ে আছে 20%, মানে 0.20। তাহলে 5 লাখ রে 0.20 দিয়ে ভাগ করলে 25 লাখ। ক্লিয়ার? জি স্যার। এন্ড লিভারেজ ফার্ম ভ্যালু, তাহলে লিভারেজ ফার্ম ভ্যালু বের করার সূত্র, এই অঙ্কের জন্য ট্যাক্স রেট দিয়ে আছে 1। ট্যাক্স রেট কি আমাদের প্রশ্নে আছে? বলো তো দেখি। ট্যাক্স রেট আমাদের প্রশ্নে দেয়া নাই। যেহেতু ট্যাক্স রেট আমাদের কোনো প্রশ্নে দেয়া নাই, তার মানে এই অঙ্কে লিভারেজ ফার্ম ভ্যালু যে কথা, আনলিভারেজ ফার্ম ভ্যালুটা কি সেম কথা। ঠিক আছে, তাহলে লিভারেজটাই আনলিভারেজ ফার্ম ভ্যালু সেম। দুইটার মধ্যে কারো কোনো কনফিউশন আছে? নাই স্যার। ওকে, এবার বলছে কস্ট অফ ইকুইটি অফ ইউ ফার্ম। আমাদের কস্ট অফ ইকুইটি তো আমাদের প্রশ্নে দিয়ে আছে নাকি 20%, তাহলে অ্যানসার 20%। আর চার বলছে মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ এল ফার্ম। এল ফার্মের ক্ষেত্রে শেয়ার মানে কি? এস এর মান বের করতে বলছে। বলেন তো দেখি, ভি সমান সমান কি জানি? এস প্লাস কি বি, তাই তো? তাহলে এই সূত্রের মাধ্যমে আমাদের এই ভি এর মানও জানি, এই বি এর মানও জানি, তাহলে এখান থেকে এস বের করা পারবো? অবশ্যই পাবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন ফার্মের জন্য বের করবো? প্রশ্নে বলা আছে এল ফার্ম, বলতে এল ফার্মের ভ্যালু কত বের করছি আমরা? এই অঙ্কে যদিও দুইটা মান সেম, 25 লাখ টাকা। তাহলে 25 লাখ, এস এর মান আমরা বের করবো, প্লাস ডেপ্ট এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 1.5 লাখ। তাহলে 25 লাখ থেকে 1.5 লাখ যদি বাদ দিই তাহলে এস পাবো 23,50,000। ক্লিয়ার? 6 জি স্যার। 7 নাই 8 নাম্বারটা আসুন। গ্রিন কোম্পানি প্রেজেন্টলি ইজ অন আনলিভারেজ ফার্ম, ও এখন বর্তমানে আনলিভারেজ ফার্মে আছে। দ্য কোম্পানি আর্ন টু জেনারেট 2 লক্ষ টাকা ইন আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, দ্যাট মিন্স ইবিআইটি এর মান দিয়ে আছে, এন্ড কর্পোরেট ট্যাক্স 35%, দ্যাট মিন্স টিসি এর মান দিয়ে আছে। তাহলে এখানে পাইলাম ইবিআইটি 2 লাখ,
টিসি হচ্ছে 35%, অল আর্নিং আফটার ট্যাক্স ইজ পেইড এস কি ডিভিডেন্ড। দ্য ফার্ম ইজ কনসিডারিং, তাহলে এই পর্যন্ত একটা পার্ট, পরবর্তী পার্টটা আমরা পরে পড়তেছি, এখনই পড়ি সমস্যা নাই। এই পর্যন্ত পার্টের উপর ভিত্তি করে আমাদের একটা প্রশ্ন করছে, আর পরবর্তী পার্টের উপর ভিত্তি করে একটা প্রশ্ন করছে। তাই পরবর্তী পার্টটা পড়ি। লেখা আছে দ্য ফার্ম ইজ কনসিডারিং এ ক্যাপিটাল স্ট্রাকচার টু অ্যালাউ 1 লক্ষ টাকা অফ ডেপ্ট। আগে কিন্তু কোম্পানি আনলিভারেজ ছিল, আনলিভারেজ থাকা মানে কি তার ডেপ্ট ছিল না ছিল না বলেন তো দেখি? ছিল না। কিন্তু এখন অ্যালাউ করছে 1 লাখ টাকা ডেপ্ট, তাহলে এখন কি সে লিভারেজ আছে নাকি আনলিভারেজ আছে? লিভারেজ। তাহলে আগে ছিল আনলিভারেজ, বাট এখন কিন্তু সে লিভারেজ, তার মানে দুইটা পজিশন, একটা আফটার একটা কি বিফোর। তাহলে এরপর পরে বসে যখন এই 1 লক্ষ টাকা অ্যালাউ করছে, বলছে ইফ কস্ট অফ ডেট 12%, মানে এর উপর ডেপ্টের হার হচ্ছে 12%। আনলিভারেজ ফার্ম ইন দ্য সেম ইন্ডাস্ট্রি হ্যাজ এ কস্ট অফ ক্যাপিটাল 18%। বলছে এই কে এর মানটা দুইটা ফার্মের ক্ষেত্রে সেম। হোয়াট উইল বি দ্য নিউ ভ্যালু অফ দ্য গ্রিন কোম্পানি? বলছে গ্রিন কোম্পানির নতুন যে ভ্যালু হবে সেই ভ্যালুটা বের করতে হবে। এখন বলো গ্রিন কোম্পানির নতুন যে অবস্থায় আছে সেটা কি লিভারেজ ফার্ম নাকি আনলিভারেজ ফার্ম? বলো। লিভারেজ ফার্ম। লিভারেজ ফার্ম। তাহলে লিভারেজ ফার্ম ভ্যালু বের করতে আগে কোন ফার্মের ভ্যালু জানতে হবে? আনলিভারেজ ফার্মের। আনলিভারেজ ফার্ম। তাহলে আনলিভারেজ ফার্মের ভ্যালু সূত্র তোমরা জানো, ইবিআইটি 1 - টিসি 1 - টিএস ডিভাইডেড কে। তাহলে ইবিআইটি আমরা জানি 2 লাখ টাকা, টিসি আমাদের প্রশ্নে আছে 35%, টিএস নাই 0, কে আমাদের প্রশ্নে দিয়ে আছে কত পার্সেন্ট? 18%। সূত্র ফাইলে কি ভিইউ বের করা পারবা? জি স্যার। এরপরে আমাদের ভিএল বের করব। ভিএল এ আমাদের এই অঙ্কে ট্যাক্স রেট দিয়ে আছে একটা, তাহলে কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 2 নাম্বারটা। 2 নাম্বার সূত্র এই যে দিয়ে আছে ভিইউ প্লাস পি ইনটু টিসি অথবা ডি ইনটু টিসি। পারবো আমরা? 8 নাম্বার। জি স্যার। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, পার্ট বি এর জন্য প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট 8 নাম্বারটা, সরি 7 নাম্বারটা। এবার আসে 8 নাম্বারটা। বসে এসবি ইজ অন ইকুইটি ফ্রম except perpetual earning before interest and tax, that means EBIT এর মান দিয়ে আছে 20 লাখ টাকা, all tax after tax all equity discount is 18%, that means equity যেহেতু দিয়ে আছে তার মানে কে এর মান দিয়ে আছে 18%, the firm is subject to 35% corporate tax, that means TC এর মান দিয়ে আছে। possible so what is the value of SB? তাহলে SB কোম্পানির ভ্যালুটা কত? and SB কোম্পানির ক্ষেত্রে আমাদের তথ্য দিয়ে আছে তিনটা, এক EBIT 20 লাখ, কেই 18% এবং টিসি দিয়ে আছে 35%। এটা দেখে তোমার কি মনে হয় এসবি কোম্পানি কি লিভারেজ ফার্ম নাকি আনলিভারেজ ফার্ম? বলো তো দেখি। কথা বলো, ডেপ আছে না নাই? ডেপ নাই। ডেপ নাই, তার মানে কি ফার্ম? আনলিভারেজ ফার্ম। আনলিভারেজ ফার্ম। তো আনলিভারেজ ফার্ম ভ্যালু বের করবো এই যে সূত্র দিয়া। একটা বার পারবো? জি স্যার। এবার 9 নাম্বারটা, এই 9 নাম্বার অঙ্কটা হচ্ছে এই উপরে কি নাম্বার অঙ্ক কি বলে, এই যে 6 নাম্বার অঙ্ক, 6 এর হুবহু অঙ্ক হচ্ছে 9, অতএব 9 আমি পড়ালাম না। 10 নাম্বার অঙ্কটা হচ্ছে এর আগে আমরা দিছিলাম 10 নাম্বার অঙ্কটা। 11 নাম্বার অঙ্কটা হচ্ছে নতুন, এটা আমি করাবো। আর 12 নাম্বার অঙ্কটা আগে পরে দিয়ে আনি। 12 নাম্বার অঙ্ক 2021 সালে এসেছিল। প্রশ্নটা কি আছে দেখেন, এবিসি কোম্পানি অল ইকুইটি ফার্ম, এই যে ইবিআইটি দিয়ে আছে 20 লাখ টাকা, ইকুইটি যে কেই দিয়ে আছে 20% এন্ড কর্পোরেশন ট্যাক্স দিয়ে আছে 40%। তার মানে ইবিআইটি, কেই এবং টিসি দিয়ে আছে। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবিসি কোম্পানি? তাহলে এই এবিসি কোম্পানি ভ্যালু কি লিভারেজ ফার্ম নাকি আনলিভারেজ ফার্ম হয় বলো? আনলিভারেজ ফার্ম। আনলিভারেজ ফার্ম ভ্যালু বের করতে কি আর সময় লাগবে? না স্যার। এখন আমাকে বলো বি নাম্বারটা কোন কোম্পানি বের করতে বলছে বলো, ভালো করে পড়ে বলবা। লিভারেজ ফার্ম। লিভারেজ ফার্ম, গুড। তাই এই অঙ্কের জন্য লিভারেজ ফার্মের ভ্যালু বের করার সূত্র কত নাম্বারটা অ্যাপ্লাই করব? যেহেতু ডেপ্ট একটা আছে 2 নাম্বার, গুড। তাহলে ডি ইনটু টিসি। তাহলে আমি এই রেজাল্টটা দেখে নিলাম, ভি ইউর মান আমরা কোন নাম্বার পাইছি 60। তাহলে এখানে 60 নাকি 60 লাখ, আর ডি এর মান আমাদের প্রশ্নে বি নাম্বার জন্য দিচ্ছে 5 লাখ, টিসির মান হচ্ছে 40 লাখ। তাহলে 5 লাখের 40% 2 লাখ, 60 লাখের সাথে 2 লাখ যোগ করলে হয় 62 লাখ। ক্লিয়ার? জি স্যার।
12 নম্বর অঙ্কটা আশা করি আমরা সবাই ক্লিয়ার। এখন আমরা চলে যাব আমাদের লাস্ট ওয়ান, মানে এই ফরম্যাটে লাস্ট ওয়ান অঙ্ক হচ্ছে আমাদের 11 নাম্বারটা। এটা ঢাকার 7 কলেজ এডিইউ। পাশে বলছে এমএম কোম্পানি হ্যাজ নিট অপারেটিং ইনকাম, ইবিআইটি দিয়ে আছে 2,40,000 টাকা, ইনভেস্টমেন্ট 12 লক্ষ টাকা ইন অ্যাসেট। সে বিনিয়োগ করছে, অ্যাসেটে বিনিয়োগ করছে 12 লাখ টাকা। ইট ক্যান রেজ ডেপ্ট অ্যাট এ 12% রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ডেপ্টের উপর 12%, দ্যাট মিনস কেডির মান, অ্যান্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট বলো তো দেখি, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট দ্যাট মিনস K0 না KE? K0 K0, গুড। K0 শুধু যদি ক্যাপিটালাইজেশন রেট থাকতো তাহলে অবশ্যই KE, কিন্তু যেহেতু ওভারঅল আছে তার মানে K0। তাহলে K0 15%, KD 12%, ইবিআইটি দিয়ে আছে 2,40,000 এবং অ্যাসেট দিয়ে আছে 12 লাখ টাকা। প্রশ্নে বলছে ইউজিং দ্য এনওয়াই অ্যাপ্রোচ, এনওয়াই অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে বলছে। এক নম্বর বলছে দ্য মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম মানে ভি এর মান নাকি? জি স্যার। এখন ভি এর সত্য এই যে কন্ডিশন আছে উপরে, যে কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী এই ফার্মটা কি ফার্ম? বলো, উপরে যে কন্ডিশন আছে এই কন্ডিশন অনুযায়ী কি ফার্ম? লিভারেজ ফার্ম। কেমনে বুঝলা লিভারেজ ফার্ম? ডেপ্ট আছে 12%। কই ডেপ্ট? ডেপ্ট কোথায় আছে 12%? কেডির পার্সেন্ট দিয়ে আছে 12%। ডেপ্ট কে আছে? এখন বলো আনলিভারেজ ফার্মের সূত্র কি? Sir, EBIT into 1 minus TC into 1 minus TS divided by KE. এখন টিসি টিএস এর উপর ভিত্তি করে আমাদের অঙ্ক সমস্যা নাই, সমস্যা হচ্ছে কে এর মান আছে না নাই? নাই। নাই। তাহলে কে এর মান নাই তার মানে তুমি এটা বের করতে পারো, কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু ওভারঅল মানে কে জিরো মান দিয়ে আছে, তাহলে কে জিরো তে আমরা ভেরিয়েবল বের করতে পারি। তাহলে কে জিরো সূত্র আমরা জানি ইবিআইটি ডিভাইডেড কি বলে দেখি ভি ইনটু কি 100, তাই তো? এখন যেহেতু কে জিরো মানটা দিয়ে আছে 15%, এজন্য 100টা দিলাম না। তাহলে কে এর মান হচ্ছে 0.15, ইবিআইটি দিয়ে আছে 2,40,000 আর ভ্যালু, এখন কি পারবা ভ্যালু বের করা? জি স্যার। তাহলে ভ্যালু হবে 16 লাখ টাকা। একটা মান নিয়ে কোনো কনফিউশন আছে? Sir, ওকে, আর 2 নাম্বারটা প্রশ্ন বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার, শেয়ার ক্যাপিটাল দ্যাট মিন্স এস এর মান বের করতে বলছে, এন্ড ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট দ্যাট মিন্স কে এর মান বের করতে বলছে। তাহলে কার কার মান বলো দেখি, এস এবং কি কে। এবং এস এবং কে যে বের করতে বলছে, প্রশ্ন বলছে ইফ দ্য ফার্ম হ্যাজ, তিনটা কন্ডিশনে বের করতে হবে। এক, নো ডেপ্ট, মানে প্রথমটার ক্ষেত্রে কোনো ডেপ্ট নাই। দ্বিতীয়টার ক্ষেত্রে ডেপ্ট হবে 3 লাখ টাকা। তৃতীয়টার ক্ষেত্রে ডেপ্ট হবে কত? 6 লাখ টাকা। তাহলে বলতো এই যে এস এবং কি টোটাল কয়বার বের করতে হবে? 3 বার। 3 বার বের করতে হবে। তাহলে এখন আসো আমরা তাহলে 11 নম্বর অঙ্কটা একটু দেখি। তোমরা কি স্ক্রিন দেখতেছো? জি স্যার। ওকে, এবার আসি রিকোয়ারমেন্ট 2 এই যে রিকোয়ারমেন্ট 2 এ প্রথমটা তো আমরা ই করলামই, কি বলে ওই যে সূত্র ফালে আমরা তো মান বের করলাম নাকি? এখানে কত জানি বের করছি 16 লাখ না? আমি অ্যানসার তো 16 লাখ টাকা দিয়ে আছে। এখন আমাকে বলো প্রথম যে কন্ডিশন দিয়ে আছে এই কন্ডিশনে নো ডেপ্ট, তার মানে যেহেতু এ নাম্বার ফার্মের ক্ষেত্রে কোনো ডেপ্ট নাই, ও কি লিভারেজ ফার্ম না আনলিভারেজ ফার্ম? বলো। আনলিভারেজ ফার্ম। আমরা জানি আনলিভারেজ ফার্মে ডেপ্ট নাই, তার মানে অর টোটাল ভ্যালু যে কথা এস একই কথা না? জি স্যার। আমরা সূত্র জানি কি ভি সমান সমান কে এস প্লাস কি বি। আর যদি এইটা না থাকে তাহলে এই ভি যে কথা আর এস একই কথা না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে যেহেতু ভি এর মান 16 লাখ টাকা পাইছি, তাহলে এই প্রথমটার জন্য এস ও কত? 16 লাখ টাকা। তো আমরা এর জন্য এখানে দিছি এস কত? 16 লাখ টাকা। আর কে এর মানটা আমাদের প্রশ্নে কি কে এর মান কি আমাদের প্রশ্নে
এখানে আমাদের এই যে কে জিরো মান দিয়ে আছে তাই না, আমরা জানি কে ই আর কে জিরো কি হয় বলো তো দেখি আনলিভারেজ ফর্মের ক্ষেত্রে। স্যার আনলিভারেজ ফার্মের কে এর মান কে লিভারেজ ফার্মের কে জিরো ধরা হয়। গুড গুড। তাহলে এখানে কে জিরো যেহেতু ওইটা কে এটা যদি ধরি তাহলে এটা কি ওইটা ধরতে পারবো না? তাহলে এখানে কে জিরো যেহেতু জি স্যার 15% দিয়ে আছে তাহলে কে জিরো যে কথা আর কে কি একই কথা, তার মানে এক নম্বরের জন্য এস পাইলাম 16 লাখ আর কে হচ্ছে 15%। তাহলে এই যে এই প্রথমটা এ নাম্বারের জন্য ডু ডেপ্ট, এটা কিন্তু এস এবং কে দুইটা কি আমরা বুঝতে পারছি সবাই? জি স্যার এখন আমরা 2 নাম্বারের ক্ষেত্রে আসবো। 2 নাম্বার হচ্ছে ডেপ্ট 3 লাখ টাকা। এখন টোটাল ভ্যালু যদি 16 লাখ টাকা হয়, এর মধ্যে ডেপ্ট হলো 3 লাখ, তাহলে এস কত? 13 লাখ। এই যে এস এর মান 13 লাখ। যদি দেখতে চাও তাহলে এই যে দেখে দেই, এই যে এস সমান সমান ভি মাইনাস কি ডি। ঠিক আছে, ভি মানে ভ্যালু, মানে এই যে সূত্রটা এরকম যে ভি সমান সমান এস প্লাস কি বি, লিখি বি আর ডি একই কথা। তাহলে এখান থেকে যদি এস এর মান, তাহলে ভ্যালুর মান কত 16 লাখ, এস এর মান আমরা যেহেতু বের করবো, তাহলে ডি এর মান আছে কত 3 লাখ। তাহলে এদিক সেদিক ক্যালকুলেশন করি না, 16 লাখ থেকে 13 লাখ বাদ দিয়ে কত এর সমান সমান থাকে 13 লাখ থাকে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন তোমরা করে নিবা। ওকে ম্যাডামরা? জি স্যার জি স্যার। ওকে, এবার আমরা আসি কে জিরো। তাহলে আমরা কে জিরো সূত্র তো আমরা আগে থেকেই জানি এনআই অ্যাপ্রোচ এর ক্ষেত্রে। সূত্র কি কে জিরো প্লাস কে জিরো মাইনাস কে ডি ইন্টু 1 মাইনাস টি সি ইন্টু বি বাই কি এস। আমরা জানি আনলিভারেজ ফর্মে যেটা কে জিরো, লিভারেজ ফর্মের জন্য সেটা কি হয়ে যায়, কে এটাই কি হয়ে যায় কে জিরো হয়ে যায়, তাই না? জি স্যার জি স্যার। তাহলে আনলিভারেজ ফর্মে যেটা কে ই, লিভারের জন্য সেটা কি হয়ে যায় কে জিরো হয়ে যায়। তাহলে আমাদের কে এর মান কে মানটা কত ছিল 15% ছিল। তো আমরা এখানে দিছি কে জিরো 15 কেডি। এই কেডি কিন্তু আমাদের প্রশ্নে ছিল এই যে ডেপ্টের কত পার্সেন্ট 12%। তাহলে এখানে দিছি 12 ইন্টু টিসি, আমাদের প্রশ্নে কোনো ট্যাক্স ছিল না, এর জন্য 1 মাইনাস 0 ইন্টু বি মানে 3 লাখ টাকা ডেপ্ট, আর এস এর মান পাইছি এখানে কত 13 লাখ টাকা। এই যে এখানে 13 লাখ টাকা ক্যালকুলেশনের মান পাইছি 15.69। বোঝা গেছে? যদি কনফিউশন থাকে 100% প্রশ্ন করেন। প্রশ্ন নেই স্যার। পারবো? তাহলে এই সেম প্রশ্নটা 3 লাখের পরিবর্তে শুধুমাত্র এখানে দেওয়া আছে 6 লাখ, পারবা? জি স্যার। ওকে, তাহলে আশা করি আমাদের 11 নাম্বার প্রশ্নটা আমাদের কমপ্লিট। এই অনুযায়ী আমাদের 3 নাম্বার ফর্মে শেষ হলো। এখন আমরা 4 নাম্বার ফর্মেটে আসবো। 4 নাম্বার ফর্মে শেষ করতে আমাদের লাগবে 5 মিনিট। ঠিক আছে, আসেন 4 নাম্বার প্রশ্নটা আমরা একটু করি। 4 নাম্বার প্রশ্নের মেন উদ্দেশ্য হচ্ছে এখানে কে জিরো বের করা। আর 2 নাম্বার প্রশ্ন করবো, একটা কমেন্ট করবো অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার তাকে বলে যার কে জিরো মানটা সবচেয়ে কম। এখন এই কে জিরো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের জন্য সূত্র হচ্ছে দুইটা। এক, প্রথম যখন প্রশ্নে ডেপ্ট এবং ইকুইটি ক্যাপিটালের টাকার পরিমাণ দেয়া থাকবে, অর্থাৎ যখন ডেপ্ট এবং ইকুইটি দুইটা টাকা দেয়া থাকবে তখন সূত্র হচ্ছে প্রথম সূত্রটা। আর 2 নম্বর সূত্র যখন ডেপ্ট এবং ইকুইটি টাকা না থাকে, যখন পার্সেন্ট থাকে পার্সেন্টেজ, তখন সূত্র হচ্ছে 2 নাম্বারটা। এখন প্রথম সূত্রে কি কে জিরো সমান সমান এস ইন্টু কে ই প্লাস ডি ইন্টু কে ডি ডিভাইডেড ভি ইন্টু 100। এন্ড এস মানে কি, এস মানে ইকুইটি ক্যাপিটাল, কে মানে কি জানো তোমরা বলো? কষ্ট কস্ট অফ ইকুইটি। ডি মানে কি জানো? ডেপ্ট। ডেপ্ট। কেডি মানে কি কস্ট অফ ডেপ্ট। ভি মানে কি ভ্যালু অফ দ্য ফার্ম ইনটু 100 তো 100টি। এটা তাহলে প্রথমটা কখন বলো তো, কি টাকা না পার্সেন্ট থাকলে? টাকা থাকলে। টাকা টাকা থাকলে। গুড। এবার আমরা 2 নাম্বারটা যখন পার্সেন্ট হবে তখন সূত্র কি কে জিরো সমান সমান কেডি ইনটু ডব্লিউডি কে ইনটু ডব্লিউ। এন্ড কেডি এবং কেই এই দুটো আমরা জানি, কিন্তু ডব্লিউডি এবং ডব্লিউই আমরা জানি না। ঠিক আছে, আর ডব্লিউ মানে হচ্ছে ওয়েট। কি বলো তো দেখি ওয়েট। এন্ড ওয়েটটা কিভাবে করতে হয় সেটা আমি প্রশ্ন থেকে দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখন আসেন এই অনুযায়ী আমরা একটু প্রশ্ন দেখাই। তাহলে আমাকে বলতে হবে এটা কত নাম্বার সূত্র, 1 নাম্বার না 2 নাম্বার সূত্রটা। দেখেন 1 নাম্বার প্রশ্ন আছে এ কোম্পানি উইথ ইবিআইটি 4 লাখ টাকা। এখানে আর উমুক টুমুক করার দরকার নাই, এখানে শুধুমাত্র বলছে
ক্যাপিটাল স্ট্রাকচার দিয়ে আছে 1 থেকে 5, ডেপ্ট ক্যাপিটাল দিয়ে আছে। ডেপ্ট ক্যাপিটাল কি দেওয়া আছে, কেডি দিয়ে আছে এবং কেইউ দিয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কি বের করতে হচ্ছে, প্রশ্ন পুরোটা উঠে নাই আমাদের, ঠিক আছে, পুরো প্রশ্নটা আমাদের এখানে উঠে নাই। মানে আমাদের প্রশ্নে যেরকম একটা থাকবে, ক্যালকুলেট দা এই যে কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল বা কে জিরো মান উল্লেখ থাকবে, এরকম একটা আইটেম আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু সেটা আমাদের প্রশ্নে কি দেওয়া নাই। ঠিক আছে, যেহেতু এটা দেওয়া নাই তার মানে আমরা এটা একটু দেখি যে আসলে আমরা এটা কিভাবে সমাধান করছে। নাকি 1 নম্বর অঙ্কটাই? ওকে, ঠিক আছে। যেহেতু আমার মানে প্রশ্নটা এখানে একটু ভুল ছিল, এখানে কে জুড়ে বের করতে বলতো, মানে প্রশ্নটা এখানে আমাদের যেটুকু উঠে নাই সেটুকু হচ্ছে, আমাদের একটু দেখিয়ে দেই কিরকম পাই প্রশ্ন। এই যে এরকম থাকবে, এই যে হুইচ অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার উইল ইউ রিকমেন্ড এন্ড হোয়াই। এই যে এই কথাটুকু আমাদের 1 নাম্বার প্রশ্নে কি উঠে নাই। ঠিক আছে, কথা কি বুঝতে পারছি আমি? জি স্যার। হ্যাঁ, যেহেতু উঠে নাই তার মানে আমরা ধরে নিলাম 1 নম্বর অঙ্কে এইটুকু আছে। এখন আমাদের এইটুকু কথা মানে হচ্ছে কে জিরো বের করব, কে জিরো বের করে আমরা কি করব, সবচেয়ে যেটা কম সেটা আমরা ক্যালকুলেশন করব। এখন কে জিরোটা বের করার জন্য আমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের সূত্র অ্যাপ্লাই করলে হবে, আবার তুমি যদি কও না আমি যেহেতু এনআই অ্যাপ্রোচে কে জিরো বের করা পারি, ওই সূত্র অ্যাপ্লাই করলে হবে। এখন এই অঙ্কের মধ্যে আমাদের 1 নম্বর অঙ্কে দেখো শুধুমাত্র ডেপ্টে টাকা দিয়ে আছে, ডেপ্টে টাকা দিয়ে আছে কিন্তু ইকুইটি কোনো টাকা নাই। আমরা 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করি কখন, যখন ডেপ্ট এবং ইকুইটি দুটো টাকা দিয়ে থাকে নাকি। আর 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করি কখন, যখন ডেপ্ট এবং ইকুইটি টাকা না থাকে, কি থাকে, পার্সেন্টেজ থাকে। এন্ড 1 নম্বর অঙ্ক কিন্তু ওই 1 নম্বরও পড়তেছে না আবার 2 নম্বরের মধ্যে পড়তেছে না, ঠিক না? জি স্যার। তাহলে এটা কোনটা, তাহলে এটা যেহেতু 1 এবং 2 দুইটার একটা অ্যাপ্লাই করা দাও, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করব এনআই অ্যাপ্রোচের মাধ্যমে। তাহলে এনআই অ্যাপ্রোচের মাধ্যমে সেই ছকের মাধ্যমে কে জিরো বের করা কি আমরা পারবো, সেই ফরম্যাট 2। প্রথমে কি দেই বলেন? পারবো স্যার। ইবিআইটি। এই যে ইবিআইটি দিয়েছে 4 লাখ, এই পাঁচটার জন্য সবার জন্য 4 লাখ 4 লাখ 4 লাখ, একটু দেখাই দেই। এই দেখেন সবার জন্য 4 লাখ 4 লাখ 4 লাখ। ইবিআইটি থেকে কি বাদ ইন্টারেস্ট, আর ইন্টারেস্ট কেমনে, এই যে ডেপ্ট আছে প্রথমটার জন্য 4 লাখ যার কেডি 10%, তাহলে 4 লাখের 10% 40, 5 লাখের 10% 50, 6 লাখের 11% 66,000, 7 লাখের 12%, 8 লাখের 14%। বোঝা গেছে? জি স্যার। তাহলে এরকম করে এই যে বাদ বাকি এরকম সব ক্যালকুলেশনে কে জিরো পারবো আমরা বের করা। জি স্যার। এখন দেখেন এখানে সবচেয়ে কম হচ্ছে প্রথমটার 11.76, এই জন্য নিচ্ছি ক্যাপিটাল স্ট্রাকচার 1। আশা করি 1 নাম্বারটা আমরা বুঝতে পারছি। তাহলে 1 নাম্বার অঙ্কটা আমরা এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের দুইটার একটা অ্যাপ্লাই করা যাবে, এই জন্য আমরা কি এনআই অ্যাপ্রোচের মাধ্যমে করব। তাহলে 1 নাম্বার অঙ্ক হুবহুব অঙ্ক হচ্ছে এই যে 3 নাম্বারটা। 3 নাম্বার অঙ্ক সেম, ডেপ্টের শুধু টাকা দিয়ে আছে। তার মানে এই অঙ্কে আমরা কত নাম্বার কোন সূত্র কোন মডেলের মাধ্যমে সমাধান করব বলো দেখি। এনআই অ্যাপ্রোচ। তাহলে 1 এবং 3 আমাদের কমপ্লিট। এই যে 4 নাম্বার অঙ্কটাও সেম কাহিনী, শুধু ডেপ্টের টাকা দিয়ে আছে, ইকুইটির কোনো টাকা দিয়ে নাই। তার মানে 1, 3 এবং 4 সেম ভাবে আমরা অ্যাপ্লাই করব। কথা বুঝতে পারছি আমি? জি স্যার। এখন আসেন 2 নাম্বার অঙ্কটা দেখেন। 2 নাম্বার অঙ্ক এখানে অপশন দিয়ে আছে এ থেকে জি পর্যন্ত, মানে এগুলা আমাদের বিভিন্ন ধরনের ক্যাপিটাল স্ট্রাকচার। এখানে প্রশ্নে বলছে পার্সেন্টেজ অফ ডেপ্ট, অর্থাৎ ডেপ্টের পার্সেন্টেজ দিয়ে আছে। আর এখানে কস্ট অফ ডেপ্ট মানে কেডি, আর কস্ট অফ ইকুইটি মানে কেই। তাহলে কেই এবং কেডি দিয়ে আছে। তাহলে এখানে পার্সেন্টেজ অফ ডেপ্ট মানে ডেপ্টের পার্সেন্ট দিয়ে আছে। ওই যে আমরা বললাম না যে ডব্লিউডি এবং ডব্লিউইটা আমি পরে বলবো, এখন মনে রাখবেন এই ডব্লিউ মানে হচ্ছে ওয়েট, মনে রাখবেন ডব্লিউই এবং ডব্লিউডি দুইটা মিলে হচ্ছে সবসময় 100% হবে। কি পার্সেন্ট হবে বলেন তো দেখি। 100%। এখন পার্সেন্টেজ অফ ডেপ্ট মানে হচ্ছে ডব্লিউডি। তাহলে ডব্লিউডি দেন শেষেরটা আমি ছিল ডব্লিউডি হচ্ছে 60% দিয়ে আছে, দুইটা মিলে যদি 100%, এর মধ্যে ডব্লিউডি 60%, তাহলে ডব্লিউই কত পার্সেন্ট হবে? 40%। এখানে ডব্লিউডি দিয়ে আছে 50, তাহলে ডব্লিউই কত? 50। তাহলে এখানে ডব্লিউডি 40, তাহলে ডব্লিউই
60 60%। এখানে 30 আর 70, এখানে 20 আর 80, এখানে 10 আর 90। ক্লিয়ার? আর এখানে আছে 0%, তাহলে WD হচ্ছে 0, তাহলে WE কত পার্সেন্ট? পুরো 100% নাকি? 100%। আর 100% কথাটা মানে হচ্ছে 1। এখন আসেন, তাহলে আমাদের এই WD এবং WE নিয়ে ঝামেলা ক্লিয়ার? এখন আমাদের এখানে জি KD স্যার। KE দিয়ে আছে। এখন বলেন, যেহেতু আমাদের পার্সেন্টেজ দিয়ে আছে, আমরা 1 নম্বর সূত্রে অ্যাপ্লাই করব নাকি 2 নম্বর সূত্রে অ্যাপ্লাই করব? 2 নম্বর। 2 নম্বর। তাহলে আমি এটা একটু দেখিয়ে দেই, এক্সারসাইজ 2। এই যে 2 নম্বর সূত্র লিখছি, KD ইনটু WD KE ইনটু W, এ নাম্বারের জন্য KD। দেখেন এর জন্য KD এখানে কি ছিল? 0। আর WDও কি বলো দেখি? 0। এর জন্য এখানে দুইটা ক্ষেত্রে 0 প্লাস এই নাম্বারের জন্য KE কত পার্সেন্ট বলেন? এই নাম্বারের জন্য KE 12%। আর WD যদি 0 হয় তাহলে WE কত পার্সেন্ট? পুরো 100%। আর 100% মানে কত? 1। এর জন্য 12 ইনটু 1, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 12%। ক্লিয়ার? 100 দ্বারা গুণ করতে হবে। এই নাম্বার ক্লিয়ার? জি স্যার। বি নাম্বারটা, বি নাম্বার এখানে W দিয়ে আছে 10, তাহলে WD 10, KD হচ্ছে 5, তাহলে 5 মানে 0.05, 10 মানে 0.10। তাহলে এখানে বলেন তো দেখি, WD যদি 10 হয় তাহলে WE কত? 90 আর KE কত পার্সেন্ট দিয়ে আছে? 12 12। তাহলে দেখেন 90 মানে 0.9, 12 মানে 0.12। এটা ক্যালকুলেশন মান পাবে 11.30। বোঝা গেছে? জি স্যার। এখন বাদ বাকি নিচেগুলো কি বলবো নাকি বলতে হবে না? পারবো স্যার। আমার মনে হয় বলতে হবে না। হ্যাঁ, তাহলে আমাদের এখানে সবগুলো বের করবো। এর মধ্যে আমাদের সবচেয়ে ছোট মানটা হচ্ছে এই যে 10.9। এই 10.9 হচ্ছে আমাদের কি কমন লিখছি? ক্যাপিটাল স্ট্রাকচার ডি। ওকে, তাহলে 2 নাম্বার অঙ্কের হুবহুব আরো দুই একটা অঙ্ক আছে কিনা একটু দেখে নেই। এই দেখেন 6 নাম্বার অঙ্কটা 2012 সালে অ্যাকাউন্টিং। এখানে বলা আছে ডেপ্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল এমপ্লয়। টোটাল ক্যাপিটাল এমপ্লয় মধ্যে ডেপ্টের পার্সেন্টেজ দিয়ে আছে এখানে 0, তাহলে WD দিয়ে আছে 0, তাহলে WE কত? 100%। এখানে WD 10, তাহলে WE 90 90। ঠিক আছে, তাহলে এগুলো পারবো। এটা KD আর এই পাশে হলো KE। ওকে, তাহলে জি 6 স্যার। নাম্বারটা বলেন তো কত নম্বর সূত্র? 1 না 2? 2 নাম্বারটা। 2 নাম্বার। তাহলে 6 গেল। 4 আমাদের আগে শেষ হয়েছে, 3 2 1 আগে শেষ হতে, এখন শুধু বাকি রয়েছে শুধু 5 নাম্বারটা। 5 নাম্বারটা দেখেন, ডেপ্টের টাকা, ইকুইটি টাকা, KD and কি KE। প্রশ্ন বলছে ক্যালকুলেট দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে ডেপ্টের টাকা, KD টাকা, ইকুইটি টাকা দিয়ে আছে, তাহলে কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 1 নাম্বার। নাম্বারটা। 1 নাম্বার। তাহলে এখন সূত্রটা অ্যাপ্লাই দেখাই 5 নাম্বারটার জন্য। তাহলে দেখেন এই যে সূত্র কি? S ইনটু KE প্লাস D ইনটু KD ডিভাইডেড V ইনটু 100। তাহলে S মানে ইকুইটি ক্যাপিটাল। প্রথমটার জন্য ইকুইটি ক্যাপিটাল দিয়ে আছে 6 লাখ, KE দিয়ে আছে 7%, তাহলে 6 লাখ ইনটু 0.07। ডেপ্ট দিয়ে আছে 4 লাখ, KD দিয়ে আছে 8%, তাহলে যে 4 লাখ ইনটু 8। আর ভ্যালু মানে কি? S প্লাস D। তাহলে S এর মান 6 লাখ, D এর মান কত? 4 লাখ, তাহলে দুইটা যোগ করা হয় 10 লাখ। বোঝা গেছে? জি স্যার। এই দুটো ক্যালকুলেশন করলে মান পাবো 7.4। বাদ বাকি তিনটা কি দেখাবো? পারবো স্যার। আশা করি পারবেন। এখানে সবচেয়ে কম হচ্ছে আমাদের 2 নাম্বারটা 7.20, তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার 2। তাহলে এই হচ্ছে আমাদের এক্সারসাইজ 5 শেষ। তার মানে ফরম্যাট 4 আমাদের কমপ্লিট। ফরম্যাট 5 আজকে শুরু করব নাকি নেক্সট ক্লাসে করাবো? স্যার পরের ক্লাসে করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা ওকে ঠিক আছে, আমরা ফরম্যাট 5 আগামী ক্লাসে শুরু করব। আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। ওকে ম্যাডামরা?